লাবল করছি নানা করে প্রায় 9 বছর হয়ে গেল। তবে অনেকগুলো ভোট পেরিয়েছে, মানে ধরুন 2015 সাল থেকে শুরু করে 9 বছরে নানা করে দুটো বিধানসভা, না হ্যাঁ তিনটে প্রায় বিধানসভা, না দুটো বিধানসভা, এটা নিয়ে তিনটে, 16, 21 আর হচ্ছে এই 26 লোকসভা করলাম দুটো, তো হবেই দুটো লোকসভা। আমার কর্মজীবনে আরও বেশি, কিন্তু এই সিএনএ নানা করে দুটো লোকসভা কভার, দুটো তিনটে পঞ্চায়েত কর্পোরেশন সব করেছি। কিন্তু এসআইআর না হলে এবার যা হচ্ছে, আক্ষেপ থেকে যেত যে এই সমস্তগুলো আমরা দেখতে পেতাম না। একটা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমাদেরও তো অনেক কিছু দেখার বা পাওয়ার থাকে। এসআইআর না হলে এত বিড়ম্বনা বা এত কিছু ছবি, এত রঙিন ইলেকশন হয় আমরা দেখতে পেতাম না। শুধুমাত্র বিরোধীরা বলতো রক্তক্ষয় হয়, ভোটে গণ্ডগোল হয়, লাঠি অস্ত্র বেরোয়, বন্দুক বেরোয়, কেউ আবার ব্যালট পেপার গিলে খেয়ে ফেলে, কোথাও আবার দেখতে পাওয়া যায় যে ওই ইভিএম মেশিন ভেঙে চুরে ফেলছে, ব্যালট বক্স হলে আবার কেউ ডোবায় ফেলে দেয়। এগুলোও রঙিন ছিল। আমাদের ব্যাপার নয় যে পশ্চিমবঙ্গের ভোট খুব একটা ম্যাড়মেড়ে, কোনোদিনই নয়, কিন্তু এসআইআর না হলে এত কালারফুল দেখা যেত না। মানে আমি প্রথম দেখলাম যে বিএলও অধিকার রক্ষা কমিটি, মানে ক্যান ইউ ইমাজিন, যেরমভাবে ওই জমি অধিকার রক্ষা কমিটি ছিল, যেরমভাবে স্বাধিকার রক্ষা কমিটি থাকে, যেমনভাবে এই মানে যে যাদের চাকরি গিয়েছে 26,000 লোক, তাদের যেমন অধিকার রক্ষা কমিটি থাকে, ঠিক সেরকমই বিএলও অধিকার রক্ষা কমিটি। ঠিক সেরকমভাবেই আমরা এবার দেখছি ভোট রক্ষা শিবির। ঠিক তেমনিভাবেই আমরা দেখছি সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে যাওয়ার ভিড়। ঠিক তেমনিভাবে দেখছি বারবার করে কমিশনকে পিসি করতে হচ্ছে, কারণ কমিশনের একটা ঘাড়ে তো দোষ আছেই। 35টা মানুষের মৃত্যু রাজ্যের শাসক দল ক্লেম করছে এই বিষয়ে। অন্যদিকে বিজেপির তরফে বারবার করে দেখছি বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি, বারবার করে বলা হচ্ছে মানুষের সামনে দাঁড়িয়ে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, অর্থাৎ মানুষকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। কখনো আবার বিজেপির নেতারা বলছেন যে এখন যদি যাও তো ভালো, যদি থেকে যাও তাহলে তোমায় জেলের জীবন কাটাতে হবে, অর্থাৎ কালারফুল। মানে আমি ভাবতে পারিনি যে এসআইআর না হলে এত কিছু দেখা যেত। আমাদের রাজ্যের মানুষ, আমি তো ট্রেনে বাসে যাতায়াত করি, আমাদের রাজ্যের মানুষ তাদের একটা বড় অংশ ট্রেনে বাসে চলেন, পাবলিক কমিউনিকেশন ব্যবহার করেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। তারা আজকে বলছেন যে এত কিছু হতো জানতে পারতাম না যদি এসআইআর না হতো। যদি এসআইআর না হতো জানতেই পারতাম না যে অনেক সরকারি আধিকারিক তারা ডিজিটাইজেশন করতে পারে না, তারা সোশ্যাল মিডিয়ার কাজ ভালো করে বোঝে না, জানতেই পারতাম না। আবার ঠিক তেমনিভাবেই জানতে পারতাম না যে কোনো ভারতীয়কে ছুঁড়ে বিএসএফকে দিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া যায়। জানতেই পারতাম না যে বিএসএফের এত হ্যান্ড পাওয়ার, মাসেল পাওয়ার, জানতেই পারতাম না। জানতেই পারতাম না যে 10,000 15,000 টাকা দিয়ে কলকাতা শহরের উপকণ্ঠে একাধিক জায়গায় বস্তি গড়ে উঠেছে। বিলিভ করুন, জানতেই পারতাম না। তাদের মধ্যে অনেকগুলো কলোনির নাম জানেন লিপিকা দিয়ে, হঠাৎ কলোনি, হঠাৎ বস্তি, হঠাৎ করে গড়ে ওঠা কলোনি, এগুলো জানতেই পারতাম না। জানতেই পারতাম না বেলঘড়ি এক্সপ্রেসওয়ের পাশে 60 ঘর বাংলাদেশি থাকে, তারা সবাই চলে গেছে। তো অনেক কিছুই জানতে পারতাম না। আসুন আজকে আপনাদের প্রথমে একটা ছবি দেখাই। এই দেখুন, এইসব ছবিগুলো আমার যারা টিম মেম্বার তারা ইনস্ট্যান্ট চালাচ্ছেন। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ছবি। আমাদের তো ছবি মুখস্থ হয়ে যায় করতে করতে। এখানে প্রায় 60 ঘর বাংলাদেশি ছিল, তারা চলে গেছেন বাংলাদেশে এসআইআর আবহে। তারা বলছেন যে যদি অ্যারেস্ট হতে হয়, যদি সত্যি বিজেপির লোকের কথা যদি পুলিশ শোনে, বিজেপির মানুষের কথা, কারণ ওরা তো বলছেন যে এখন যদি যাও তো বেটার, নাহলে কিন্তু পরে পুলিশ গ্রেপ্তার করবে, সত্যি যদি এরকম হয়। মানে ভাবা যায় 35 জন মানুষের মৃত্যু হয়ে গেল আতঙ্কে বহু মানুষ মারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়। আতঙ্ক সৃষ্টি করলো কে? এটাও একটা এসআইআরের অন্যতম দিক, যে এসআইআরের পর এই যে আতঙ্কগ্রস্ত হচ্ছেন মানুষ, কেন হতে হচ্ছে তারা? আরে বহু মানুষের তো কাগজপত্র সব রয়েছে, বহু মানুষের 2002-এর তালিকায় নাম রয়েছে, তারা নাকি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আসুন এবার আপনাদেরকে নিয়ে আজকে প্রথম যে ছবি দেখাই, সেটা হচ্ছে প্রথম দেখায় যে সিইও অফিসের সামনে এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা বিক্ষোভ করলো, পুষ্পোত্তরিকা দাহ করলো, চিৎকার চেঁচামেচি, দিনভর তাদের আন্দোলন। কেন জানো জয় আন্দোলন কেন? কাজের চাপ হয়ে যাচ্ছে। তোমরা নির্বাচন কমিশনকে দিয়ে এমন সব কাজ করাচ্ছ, খুব খারাপ করছে এগুলো।
প্রত্যেকের এদের মাথায় এত চাপ হয়ে যাচ্ছে, এত বার্ডেন হচ্ছে, তারা কাজ করতে পারছেন না। অন সিরিয়াস নোট দেখতে গেলে 1 মাসের মধ্যে কি সত্যি প্রায় 8 কোটি মানুষের ফর্ম ফিল আপ করা, ডিজিটাইজেশন করা এগুলো সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। অন সিরিয়াস নোট সত্যি কি সম্ভব, নাকি নির্বাচন কমিশন আরও সুযোগ দিতে পারতেন? আজকে একটা অন্য মিডিয়াতে দেওয়া একজন বক্তব্য রাখছেন, আমার শুনে খুব ফানি লাগলো। বলছে দেখুন আলটিমেটলি এই কাজের জন্য 2 বছর সময় লাগে, কিন্তু আমাদের যদি 2 মাসও দিত আমরা কাজটা করে ফেলতাম। মানে ওনারা 24-এর জায়গায় 22 মাস কম্প্রোমাইজ করে 2 মাসে কাজ করতেন, কিন্তু 1 মাস ওনারা মানতে পারছেন না মূল থেকে। হয় কখনো 1 মাসের মধ্যে কাজ? এই জায়গায় দাঁড়িয়ে আমার খুব চোখের উপর ভাসে প্রদীপ্তদার মুখ। কারণ একদিকে তিনি অধ্যাপনার কাজ করেন, আবার অন্যদিকে এসে টিভি চ্যানেল, এই মিডিয়ায় এখানে কনফেস করতে হয়। এই মানুষগুলো যদি পারে, তাহলে অধিকাংশ বিএলওরা কেন পাচ্ছেন না? আচ্ছা, আপনারা যখন প্রশিক্ষণ নিতে গেছিলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রশিক্ষণ নেওয়ার পর বলেছিলেন যে অ্যাডিকুয়েট প্রশিক্ষণ হয়নি, আমরা কিছুই বুঝতে পারিনি, নাকি হি হি হাহা করে হাসতে হাসতে বেরিয়ে এসেছিলেন? বলেছিলেন যে আমরা নির্বাচন কমিশন যে প্রশিক্ষণ দিচ্ছে আমরা বুঝতে পারিনি। আচ্ছা, নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, আপনারা হঠাৎ করে প্রথম দিকে না বলে 14 তারিখে এই ডিজিটাইজেশনের কাজটা হঠাৎ করে ঘাড়ে চাপিয়ে দিলেন কেন? অনেক প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজব। আসুন পরিচয় করিয়ে দিই। জয় মল্লিক, বিজেপির মুখপাত্র, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। জয়কে স্বাগত। প্রদীপ্ত মুখোপাধ্যায়, অধ্যাপক, টিএমসি মুখপাত্র, আজকের অনুষ্ঠান উপস্থিত রয়েছেন। প্রদীপ্ত দেখো স্বাগত জানাই। লিপিকা ঘোষ, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস, বিশ্লেষক। আচ্ছা, এই যে বিএলওরা যে বিক্ষোভ করছেন, তারা কি বলছেন একবার শুনতে ইচ্ছে করছে না? কি বলছেন তারা সি অফিসের সামনে? আমাদের ক্যামেরায় ধরা পড়া কিছু মানুষের বিরক্তিকর, মানে তাদের যে বিরক্তিকর অভিজ্ঞতার কথা তারা বলছেন। কি বলছেন শুনবো। আমাদের উপর যেভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে, সেই মানসিক চাপ আমরা কিছুতেই নিতে পারছি না। আমাদের সেই মানসিক চাপ থেকে আমাদেরকে যেভাবেই হোক পরিত্রাণ পেতেই হবে, এবং তার জন্য সময়সীমাটা আমরা চাই। সময়সীমাটা আমরা কাজ করব সুষ্ঠুভাবে। আমরা শিক্ষিকা, আমরা শিক্ষক, আমরা কাজ করব, কিন্তু সময়সীমা বাড়াতে হবে। আপনার কি মনে হয় আরো বেশি বিএলও নিয়োগ করা উচিত ছিল কাজের চাপ কমাতে? বিএলও তো আরো বেশি নিয়োগ করা উচিত ছিল, আর 1 মাসের মধ্যে এসআইআর, এটা অসম্ভব। এটা ওনারাও জানেন অসম্ভব। আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট ইচ্ছে করে এটা করা হয়েছে। এইভাবে এসআইআর হয় না। এই জন্য আমাদের মানসিক এতভাবে হ্যান্ডস্টাপ হচ্ছে, আমাদের এত হ্যান্ডস্টাপ আমরা এই প্রেশার নিতে পারছি না। আমার সমানে পরিবার সামনে, স্কুল সামনে, হোলিস্টিক রিপোর্ট কার্ড, রেজাল্ট সবটা সামনে অনলাইন থেকে এই যে কাজগুলো সবাই করছি আমরা, এটা যে কতটা বরবাদে, কতটা প্রেশার আমাদের। কারণ এই কাজের ট্রেনিং আমাদের কোনোদিন দেওয়া হয়নি। এর আগেরবার যতবার হয়েছে সময় দেওয়া হয়েছে 2 মাসের, এবার এত কম শর্ট টাইমে যে আমরা পেরে উঠছি না। আমরা কাজ করতে চাই, কিন্তু এটাকে ভাবা হোক যদি এটা এই কাজটা আমাদের থেকে অন্য কাউকে দেওয়া হোক। পরিকল্পনা 14 জনের প্রতিনিধি যাচ্ছে। দাবি আমাদের সুনির্দিষ্ট, যে অপরিণত ভাবে প্রশিক্ষণ না দিয়ে দ্রুততার সঙ্গে বিজেপির মদতপুষ্ট হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর ঘোষণা করেছে। আমরা এসআইআর এর বিরোধী নয়, কিন্তু আমার সহকর্মী, আমাদের মধ্যে 6-7 জন বিএলও আছে, তারা প্রতিদিন যে তাদেরকে টার্গেট দিচ্ছে, এক্ষুনি করতে হবে, এক্ষুনি করতে হবে, তার ফলে তারা মারা যাচ্ছে। আপনারা দেখেছেন যে ইসিআই এর যে অপরিকল্পিত প্ল্যানিং, আনপ্ল্যান্ড এন্ড আনঅর্গানাইজড যে এসআইআর, এই সেই এসআইআর কে বলবৎ করতে গিয়ে আমার আপনার ঘরে সাধারণ শিক্ষক শিক্ষিকারা বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক সময় না দিয়ে অল্প সময়ের মধ্যে মানসিক নির্যাতনের শিকার হয়ে তারা আজকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আজকে যে বাংলা জুড়ে এত মৃত্যু, এত সুইসাইড শিক্ষকদের, তারই প্রতিবাদে আজকে শিক্ষককুল, অধ্যাপক এবং রাজ্য সরকারি শিক্ষাকর্মী যাদের ঘরের মা বোনেরা হারিয়েছে, তাদের জানিয়েছিলেন, কমিশনকে এই সমস্যার কথা জানিয়েছিলেন, নিজে আমরা মেল করেছি, 10 দফা দাবি দিয়ে মেল করা হয়েছে। অনেক বিষয়ই আমি একটু অতিরিক্ত দায়িত্ব নিয়ে কথা বলি। আজও একটা দায়িত্ব নিই এখানে, আপনাদের বলি, আপনারা যারা দর্শক রয়েছেন, এই যে দেখছেন না যে বিএল অধিকার রক্ষা কমিটি, এদের মধ্যে বিএলওর সংখ্যা কম, বিএলওদের শুভানুধ্যায়ীদের সংখ্যা বেশি ছিল। আমি দায়িত্ব নিয়ে এটা বললাম আজকে, হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে বিএলওদের সংখ্যা কম, বিএলওদের শুভানুধ্যায়ীদের সংখ্যাটা হচ্ছে বেশি। আরেকটা জিনিস দেখবেন, নিজেরা চাপ নিতে পারছেন না বলে এ দেখুন রেলিংয়ের উপর চাপ দিচ্ছে, দেখেছেন? নিজেরা চাপ নিতে পারছেন না, তাই রেলিংয়ের উপর চাপ দিচ্ছেন ওনারা, যাতে ভেঙে ফেলা যায় এই নির্বাচন কমিশনের গোয়ার তুমি যা খুশি তাই করবো, যা খুশি তাই বলবো, চলবে না। मनमानी नहीं चलेगा। क्या चलेगा? বেশি সময় চাই, আরও
আরও তবেই এসআইআর ভালো হবে। আসুন আজকে এবার আলোচনার টেবিলে যাই। দেখুন, সবচেয়ে প্রথম আমি একটা ব্যাপারে আমি দুঃখ স্বীকার করে নিচ্ছি, আমার অক্ষমতা আমাদের স্বীকার করে নিচ্ছি, মিডিয়ার অক্ষমতা। কারণ এই যে প্রশ্নগুলো সবটাই বিএলওদের করা উচিত, এখানে কোনো বিএলও রিপ্রেজেন্টেটিভই নেই, তাই কাকে আমি করব? কেউ নেই এখানে, তো মানে বিএলও না, সরি, আমি ইলেকশন কমিশনের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। ইলেকশন কমিশনকে করা উচিত, ইলেকশন কমিশনের লোক নেই। এখন কিছুক্ষণ পরে প্যানেল চড়ার পরেই দেখবেন সবাই বলছে জয় হচ্ছে ইলেকশন কমিশনের লোক, একটু পরেই বলবেন সবাই। আমি প্রথম শুরু করি প্রদীপ্তদাকে দিয়ে। প্রদীপ্তদা, এই যে আজকে একটা খুব সুন্দর পিসি একটু আগে হলো, যেখানে মনোজ আগরওয়াল রাজ্যের সিও, তিনি বিএলওদের সম্পর্কে দুটো কথা বলেছেন। তিনি বলেছেন বিএলওরা হচ্ছে আমাদের সৈনিক। উনি একটু আগে বললেন যে বিএলও আর দ্য ফেস অফ দ্য ইসিআই, ইংরেজিতেই বললেন উনি যে বিএলও আর দ্য ফেস অফ দ্য ইসিআই। খুব ভালো কাজ হচ্ছে, বিএলওরা কাজ করছে, বিএলওরা না করলে তো আমরা করতে পারতাম না। উনি বললেন যে 7.66 লাখ অ্যাপ্রক্সিমেটলি এই ফর্ম বিলি করা হয়ে গেছে। 4.55 মানে 4 CR 55 লাখ, 4,55,00,000 ডিজিটাইজেশনের কাজ হয়ে গেছে। বিএলওরা কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি হবে। এবং উনি বললেন আজকে যে একটা রিয়েল টাইম ডেটা সামনে আসছে, এবং সেই রিয়েল টাইম ডেটা সবসময় দেখতে পাওয়া যাচ্ছে কোনো জেলা কাজে এগিয়ে রয়েছে। বর্ধমানের খুব প্রশংসা করলেন উনি। তাহলে তো এবার আমি প্রদীপ্তদা বলি যে আপনাকে জিজ্ঞেস করছি, এই যে অতিরিক্ত চাপ, এই নিয়ে নির্বাচন কমিশন কোনো আশ্বাস দিয়েছেন? কারণ তারা তো একটা টিম করে দেখা করতে গিয়েছিলেন ইলেকশন কমিশনের সঙ্গে, তারা কিছু আশ্বাস দিয়েছেন যে এই টাইমটা যদি 1 মাসের জায়গায় বাড়িয়ে 2 মাস করা যায় তাহলে তো বিশেষ কোনো মানে অসুবিধা হওয়ার কথা নয়। সেটা কি ইলেকশন কমিশন করবেন? করবে না তারা বলতে পারবেন, কিন্তু আমি জানি না আমাকে কি কনফেস করতে হয় অধ্যাপনার পর সেটা আমার বুঝতে একটু সমস্যা হলো। তুমি যদি পরবর্তীকালে এই যে 12 মিনিট না, আমি বলছি 12 মিনিট ধরে তুমি বললে আপনাকে অধ্যাপনার পরে দলের কাজ করতে হয়, এখানে এসে প্যানেল করতে হয়। আমার কানে লাগলো কনফেসটা কি করতে আমি জানি না। প্যানেলে বিরোধীদের আক্রমণকে কনফেস করতে হয় না? কনফেস আর কনটেস্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে 12 মিনিট ধরে তুমি বললে তার মধ্যে এই কথাটাও তুমি বলেছো। আবার আমার একই সমস্যা হচ্ছে এটা দিয়ে, যে যখন আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা করে এই যে বলছে যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেন তারা হচ্ছে আমাদের এই বিএলওরা, এরাই আমাদের হাত, এরাই আমাদের শক্তি, বা এই ধরনের কথাবার্তা যখন বলছেন, তখন কি করে 1000 চুক্তিভিত্তিক বেসরকারি কর্মী নিয়োগ করার প্রক্রিয়াটা করা যাচ্ছে, যেটা নিয়ে খুব বিতর্ক করছে। 1000 চুক্তিভিত্তিক নিয়োগ করার চেষ্টা হচ্ছে, তাও 1 বছরের জন্য। এরা কারা, কোথা থেকে আসবে, তার রিক্রুটমেন্ট প্রসেস কি হবে? এদিকে সরকার যখন তার নিজের বিভিন্ন কেন্দ্র থেকে যারা সরকারের প্রতি দায়বদ্ধ, যারা জনগণের প্রতি দায়বদ্ধ, যারা দেশের হয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে, সেই সব কর্মীদের যখন নিতে বলা হচ্ছে তখন নিচ্ছে না। তাহলে এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী চিঠি, সেটাই বলছি, এটা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন, চিঠি দিয়েছেন, বারবার লিখেছেন কেন কেন কেন। আবার উল্টো দিকে আজকে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তিনি প্রায় 3 ঘন্টার কাছাকাছি একটি মিটিং করলেন, একদম ইন্টেনসিভ মিটিং। এই যে ইন্টেনসিভ মিটিংটা, এটা আমাদের সাংগঠনিক যে দক্ষতা তার একটা রিফ্লেকশন, এবং জনগণের ভোটাধিকার রক্ষা। আমরা নোটবন্দি দেখেছিলাম, এখন দেখছি ভোটবন্দি। সেখানে ভোটাধিকার রক্ষার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা ক্রমান্বয়ে আমরা চালাচ্ছি। ভোট রক্ষা শিবির। এবং তোমরা দেখাতে কিছুক্ষণ আগে যে তোমরা বেশ রঙিন কিছু পেয়েছো, তার মধ্যে দেখেছো ডানলপ থেকে কিছু বাংলাদেশিরা উধাও হয়ে গেছে। মানে আয়ারাম গয়ারাম নাকি? মানে আমাদের বর্ডারটা এতই সহজ যে ড্যাং 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 করে এলো, ড্যাং 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 করে চলে গেল, মানে এত সহজে বেরিয়ে চলে গেল। আমরা কদিন ধরেই দেখছি যে গণমাধ্যমে বারবার দেখানো হচ্ছে। আরে গণমাধ্যম তো সরকারকে ট্যাক্স দেয়, মানে সেও তো সরকারের কাছে দায়বদ্ধ। তা গণমাধ্যম এরকম একটা কাউকে নিয়ে গিয়ে একটুখানি ইলেকশন কমিশনের মাধ্যমে প্রুফ করিয়ে দিয়ে এরা ওই যে 3D কাজটা করাতে পারছে না, কেন্দ্রীয় সরকার করতে পারছে না, তারা চলে যাচ্ছে, এমনি এলো, এমনি চলে গেল। মানে এত সহজ হয়ে যায় বর্ডারটা। আমি বুঝতে পারছি না, নাকি সে কাগজ নিয়ে এসেছিল, কাগজ নিয়ে গেল, কোনটা সত্যি আমার জানা নেই। যখন 99.75% আমার এনুমারেশন ফর্ম বিলি হয়ে যাচ্ছে, এটা কার কাছে বিলি হলো? বাংলাদেশিদের কাছে। বাংলাদেশিরা বিলি করলেন, নিলেন,
যখন ইসিআই বারবার বলছে যে ভাই আমাদের সব কাজ খুব ভালোভাবে হচ্ছে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান খুব ভালো কাজ করেছে, কার প্রশংসা করছে? বাংলাদেশিদের প্রশংসা করছে। এনুমারেশন ফর্ম বাংলাদেশিদের ফিল আপ হয়ে গেছে নাকি আমার জানা নেই, কিন্তু আমাদের ভয় কিন্তু বারংবার একটা জায়গায়, এই যে প্রেশার ট্যাকটিক্স, এই যে বিজেপির বারবার এই ধরনের কথাবার্তা বলা, জেলে ভরে দেব, এখন পারলে থাকো, পালিয়ে যাও, পরে কিন্তু জেলে ভরে দেব। আর ওই 21শে জুলাই তোমরা ব্রজবাসীকে দেখেছিলে যখন জুন মাসের 26 তারিখের কাছাকাছি সময়, এই 25 সালের জুন মাসে সিএএ ফর্ম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আমাদের এই যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে বলা হয়েছিল, ঠিক সেই সময়ই তোমরা দেখলে যে উত্তরবঙ্গের 4 জনের কাছে আমাদের এনআরসির নোটিফিকেশন এলো, যারা কোনোদিন আসাম যায়নি বা যারা কোনোদিন ওইসব জায়গায় যায়নি তাদের এনআরসির ফর্ম চলে এলো। আবার তারপরে আমরা দেখলাম সিএএ ক্যাম্প, তোমার চ্যানেলে আগেও বহুবার বলেছি, বিভিন্ন জায়গায় ওরা করতে লাগলো। তার একটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ আমরা করব না। আমরা যারা সাধারণ বিচার বিশ্লেষণ করি আমরা ভাববো না যে কেন 3টে প্রক্রিয়া একসঙ্গে হচ্ছে, এইখানে ভয় থাকছে। আবার যখন আমরা মৃত্যুর কথা বলছি, যেটা ভিডিও প্রকাশিত হয়েছে, যেটা পরিবারের লোকেরা অভিযোগ করছে, ইসিআই এমন একটা নিয়ম করে দিল 2023 সালে, যে নিয়মে বলছে যে ইলেকশন কমিশনার বা কমিশনের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো কাজের ক্ষেত্রে এফআইআর করা যাবে না, কোনো ব্যবস্থা করা যাবে না। তাও আমরা প্রশ্ন করতে চাই যে কেন করা যাবে না, আইন সংশোধন কেন হবে না, এই দায় তারা কেন নেবেন না? এটা তো শুধু আমার রাজ্যে হচ্ছে না, এটা তো এখন অন্য রাজ্যেও শুরু হয়েছে, এবং সেটা বিজেপির রাজ্যেও রাজস্থানে শুরু হয়েছে। সেক্ষেত্রে পুলিশ টুইট করে বলেছে। আমরা এখানে কি বলছি? আমরা বলছি ভাই তুমি যথার্থভাবে কাজ করো, যাতে একটা মানুষের নাম বাদ না যায়। তোমরা পাশে থাকো, শুধু ওপর থেকে ভয় দেখিয়ে দিও না। ঠিক, একদম মানুষের পাশে থাকার বার্তা। কিন্তু ঠিক আমার ওই বক্তব্যে কনফেস আর কন্টেস্টে যেরকম প্রদীপ্তদা বুঝতে পারেননি, প্রদীপ্তদার বক্তব্যের এই 7.5 কোটি ফর্ম বিলি কি বাংলাদেশের মধ্যে হলো? বাংলাদেশের লোকের এই লাইনটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে 7.5 কোটি ফর্ম বিলি হলো, যারা পেল না। আচ্ছা, প্রদীপ্তদার কি এটা কখনো ভাবতে অসুবিধা আছে যে সত্যি বাংলাদেশিরা ছিল না? আপনি একদম পরিষ্কার বলুন। ভাবতে নেই, আমার এসআইআর এর সঙ্গে কথা হচ্ছে না, এসআইআর এর সঙ্গে বাংলাদেশিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ব্যবস্থার কথা তুলনা করা হচ্ছে, সেটা নিয়ে আমার সমস্যা আছে। এসআইআর প্রক্রিয়া যখন হচ্ছে 99.7% এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে, তাহলে এই বাংলাদেশিরা আসছে, বাংলাদেশিরা যাচ্ছে, এটাকে কেন মেলানো হচ্ছে? আমি সেই প্রসঙ্গে বলেছি। বেশ, যখন এই প্রদীপ্তদার উত্তর আবার আমি দেবাশিস চক্রবর্তী দেব না, আপনারা ভাবছেন জয়কে দিয়ে বলাবো না। সাধারণ লোক কি বলছেন একটু শোনাবো। সাধারণ লোক যারা বর্ডারে যাচ্ছেন, পেরিয়ে যাচ্ছেন, বা বস্তিগুলো খালি করছেন, বেলঘড়ি এক্সপ্রেসের কথা শুনে খারাপ লাগতে পারে অনেকের। কত ঘর সেখানে বাংলাদেশি ছিলেন, সত্যি কি ছিলেন? এই যে এসআইআর আর বাংলাদেশে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা প্রদীপ্তদা বুঝতে পারছেন না। প্রদীপ্তদা কিন্তু তাবড় একজন অধ্যাপক, মানে ছাত্রছাত্রীদের মধ্যে তার অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে, কিন্তু প্রদীপ্তদা এসআইআর আর বাংলাদেশিদের সম্পর্কটা বুঝতে পারছেন না, মানে এত হাইলি কোয়ালিফাইড হয়েও। তাই জন্যই আমাকে কিছু সাধারণ মানুষের বক্তব্য শোনাতে হবে। কথা ক্যামেরার সামনে কি হয় সেটা আগের দিনও দেখেছি তোমার চ্যানেলে, এবং সেইটা প্রায় অনেক ভিউ হয়ে গেছে। না, বাংলাদেশি থাকবে না, আমি কি বলছি বাংলাদেশি থাকবে বা থাকবে না তাতে আমার না, সেটা প্রসঙ্গ, কিন্তু এসআইআর এর সঙ্গে সেটাকে মিলিয়ে বাংলাদেশের কি সম্পর্ক, টিআরপির যে প্রসঙ্গ, একটা বিরতি নিয়ে নি, ভুলে যাচ্ছ, ওরা প্রচন্ড গালিগালাজ করে চলে গেল, ড্যাং ড্যাং করে এমনি চলে গেল, বর্ডার সিকিউরিটি কিছু নেই। ঠিক, একদম ঠিক তাই। যে ওরা এসেছিলই বা কি করে? প্রথম প্রশ্ন, যাওয়া তো একটা প্রসিজিওরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন মিডিয়া ধরে ধরে খবর করেছে যে কিভাবে ওরা যাচ্ছে, সেটা করেছে, কিন্তু এলো কি করে, এটা একটা বড় প্রশ্ন অবশ্যই। কিন্তু এই যে যারা বস্তি খালি করলো বা বর্ডারে যাদেরকে দেখা গেল, আমার প্রডিউসার, আমার টিমও চাইছে যে এদের বক্তব্য একবার শোনাই। আচ্ছা, এখানে কি বাংলাদেশে থাকতো? আগে থাকতো, এই এখন এক সপ্তাহের মধ্যে সব বেরিয়ে গেছে। কত ঘর মোটামুটি দাও? 50, 60 ঘর, 70 ঘর। তাদের কি আধার কার্ড ভোটার কার্ড ছিল? মনে হয় কি ছিল, সব কাজে লাগেনি, তাও আগেই থেকে বেরিয়ে গেছে। মানে এসআইআর ঘোষণার পর থেকে? হ্যাঁ। বাংলাদেশিরা ছিল, চলে গেছে? হ্যাঁ, চলে গেছে, কবে থেকে যাওয়া করছে? ওই হপ্তাখানি গেছে। কত ঘর, কত ঘর? তা 5-7 ঘর চলে গেছে। ওই 50-60 ঘর বলছে? হ্যাঁ, ওরকমই আছে, কিন্তু সবাই তো যায়নি এখনো কিছু আছে। ভারতের কোথায় থাকতেন? ঘুনি নিউ টাউনে। কিভাবে ভারতে এসেছিল? চোরাই পথে। দালাল মারফত? হ্যাঁ। কত টাকা নিয়েছিল দালাল? 2-3 হাজার টাকা করে নিয়েছিল এক একজনের কাছ থেকে। কতজন এসেছিল? আমি এসছি, আমার মা এসেছিল আর আমার ছোট বোন এসেছিল। কতদিন আগে এসেছিলেন ভারতে? 4-5 বছর হয়ে গেছে। বরিশাল।
বরিশাল, এমনি এখানে কোথায় ছিলেন? এবারে আইসি চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য আইসি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইসি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে ছিলেন? ওই দালালের মাধ্যমে আইসি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কয়জন? 1 লাখ। ডকুমেন্টস আছে আপনার কাছে? কি কি ডকুমেন্টস আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। 6-7 বছর। এখানে কোথায় থাকছেন? ও কাশীপুর থানা। কি করতেন বলে? কি করতেন? কি করতেন? কাগজ পড়াতাম। কাগজ পড়াতেন? আধার কার্ড ভোটার কার্ড করেছিলেন? ভোটার কার্ড হয়নি। তাহলে রেশন কার্ড হয়েছে? হ্যাঁ, রেশন কার্ড। ভোটার কার্ডটা হয়নি, রেশন কার্ডটা হয়েছে। এসআইআর না হলে ভোটার কার্ডও হয়ে যেত। যাই হোক, এই ছবিগুলো দেখার পর প্রদীপ্তদা কি বলবেন আমি জানি না, তবে না আমি না জয়কে ভোটার কার্ড যখন হয়নি তাহলে আমার কথা প্রুফ যে এসআইআর এর সঙ্গে এদের যাতায়াতের কোনো সম্পর্ক নেই। না তাহলে তো আবার রোকেয়া বিবির বক্তব্য শোনাতে হয় আপনাকে। আপনি এত কথা বলছেন, আপনি যখন নিউ টাউনে দেখাচ্ছিলেন তখন 7 ঘর হিন্দু আর 3 ঘর আছে তো এই জন্য তো বিজেপিকে আজকে বাধ্য হয়ে সিএ ক্যাম্পের কথা বলতে হচ্ছে। আমি তো অস্বীকার করছি না, কিন্তু এই যে এদের বক্তব্য শুনে মনেই হয় না যে বনগাঁ আর যশোর আলাদা। এদের বক্তব্য শুনে মনে হচ্ছে না যে বনগাঁ বরিশাল আলাদা। এদের কথা শুনে মনে হচ্ছে যে উত্তর 24 পরগনা, খুলনা, সাতক্ষীরা সব এক, মিলেমিশে এক। আমি জয়ের কাছে যাব। জয়, এই পরিকল্পনার কথাই কি জগন্নাথ সরকার বলেছিলেন যে কাঁটা তারের বেড়া ছাড়া আর কিছু রাখা যাবে না, সব তুলে দিতে হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, এই যে মানুষ ভয় পাচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 35 জনকে আমরা হারিয়েছি, 3 জন তাদের মধ্যে বিএলও। এদের মৃত্যুতে আমরা শোকাহত এবং আমরা দিল্লি গিয়ে আন্দোলন করব। এই যে মানুষের ভয় ঢোকানো, মানুষের ভেতরে ভয়কে তৈরি করা, এর ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে বিজেপি কতটা দায়িত্ব নেবে? পাশাপাশি বিএলওদের এই যে কর্মক্লান্ত করে দেওয়া, কর্মক্লান্ত মানে তারা এক্সস্টেড পুরোপুরি, এই ক্ষেত্রে তোমরা তো পাশে দাঁড়িয়ে একবারও বিএলওদের সহমর্মিতা দেখাচ্ছ না, তাদের সমব্যথী হচ্ছ না। এই যে মানুষগুলো আজকে রাস্তায় শুয়ে নিজেদের উপর চাপ পড়ছে বলে ওরা রেলিংয়ের উপর চাপ দিয়ে বোঝাতে চাইলো যে ইসিআই এর বিরুদ্ধে তাদের লড়াই, এই ব্যাপারে তো তোমাদের কোনো রাজনৈতিক অবস্থানে আমি পাচ্ছি না। যে কোনো মানুষ সে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যে কোনো সরকারি আধিকারিক হতে পারেন বা ইসিআই নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, সে যদি অসুস্থ হয়, কারোর যদি মৃত্যু হয়ে থাকে, সেটা দুঃখজনক এবং সেই নিয়ে আর কোনো রকম রাজনৈতিক একচাকচির মধ্যে আমি যেতে চাইছি না। একদম নির্দ্বিধায় বলছি এটা দুঃখজনক। কিন্তু আজকে যে চিত্র আপনারা সাংবাদিক হিসেবে তুলে ধরেছেন দেবাশিস দা, একটু ভিডিওটা চালান আরেকবার, দর্শক দেখুক যে রেলিং নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, যে রেলিংয়ের ঠেলাঠেলি ছবিটা আমরা দেখছি। একটু স্টুডিওতে যারা বসে আছে সবাই মিলে একটু গুনে দেখুন তো ম্যাক্সিমাম ওখানে কতজন আছে? 10 জন, 20 জন, 50 জন, 70 জন, 80 জনের বেশি আমি দেখতে পাচ্ছি না। এবার আমরা একটু অঙ্কে আসি, খুব সিম্পল ম্যাথামেটিক্স। পশ্চিমবঙ্গে 80,000 বুথ, এই 80,000 বুথে প্রত্যেক বুথে নির্বাচন কমিশন একজন সরকারি আধিকারিককে ওখানে নিযুক্ত করেছে বিএলও হিসেবে, বুথ লেভেল অফিসার, যাদের এই কাজটি করতে হচ্ছে। এই 80,000 বিএলওর মধ্যে আমরা এখন যেটা দেখছি যে ঠেলাঠেলি করছে, এখানে 80 জনের বেশি নেই। এবং এটাই আসছে, আপনারা সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছেন আপনি কি করেন, আপনি কোন বুথের বিএলও, আপনি কি বিএলও, আপনি কি বিএলও, উত্তরে আসছে না না আমি বিএলও নই, আমার পরিচিত বিএলও একজন, আমার বন্ধু বিএলও, আমার স্ত্রী বিএলও, আমার স্বামী বিএলও। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে যারা বিএলওরা বলছে যে আমার অসুবিধা হচ্ছে, তারা আজকে ওখানে নেই, তাদের নাকি পরিচিত এসে ওখানে ঠেলাঠেলি করছে। এবং আমি আবার বলছি, এখনো ফুটেজ চলছে স্ক্রিনে, 80,000 বিএলওর মধ্যে আমি এখনো পর্যন্ত 80,000-এর মধ্যে এখানে 80 জনের বেশি আমি দেখতে পাচ্ছি না। তো প্রথমেই আমি বললাম যে যে কোনো মৃত্যু এবং যে কোনো এরকম অসুস্থতা হয়ে যাওয়ার বিষয়টা দুঃখজনক, কিন্তু সেটাকে
এই একটা প্রতিষ্ঠানের উপরে দায় ঠেলে দেওয়া একদম পরিষ্কার যদি বলতে যাই দেবাশিস দা, আপনার যদি আজকে শরীর খারাপ হয়ে যায়, আপনিও যদি আজকে ডিউটি না করতে পারেন, আজকে যদি আপনি শো না করতে পারেন, তাহলে তার দায় বর্তাবে কি নির্বাচন কমিশনের মতো, সে আজকে যদি বলি সিএনএর যারা আধিকারিক আছে উচ্চপদস্থ তাদের উপর দায় বর্তাবে? এটা তো হতে পারে না, এটা সাধারণ মানুষের হতেই পারে। এবং আমি আবার পরিসংখ্যান দিচ্ছি 80,000 to 80, আমি এখানে 80 জনের বেশি দেখতে পাচ্ছি না, এটা হলো এক। দ্বিতীয়, যে ডিজিটাইজেশন বা যে ওয়ার্ক প্রেশারের কথা বলা হচ্ছে, যারা বেসরকারি কাজ করে, আজকে আপনিও করছেন, অনেকে আজকে এখানে যারা আপনাদের এমপ্লয়ি আছে আপনারা জানেন কি প্রেশার যায়। ওয়ার্ক প্রেশার কাকে বলে সেটা সরকারি আধিকারিক বা সরকারি স্কুলে যারা চাকরি করে তাদের ওই নেই। কিন্তু যে জিনিসটা সামনে এসেছিল যে বিভিন্ন জায়গায় ডিজিটাইজ করতে সমস্যা হচ্ছিল, এডিট অপশান পাচ্ছিল না, আমি আপনাকে জানিয়ে রেখে দিই সেই এডিট অপশানও কিন্তু তাদের কথা ভেবে, তাদের সুবিধার কথা ভেবে সেই এডিট অপশান নির্বাচন কমিশন দিয়েছে। এটা হলো এক। নেক্সট, এরপরে আমরা দেখলাম যে সংখ্যা সত্যিই কি ডিজিটাইজ হচ্ছে না, সত্যিই কি বিএলওরা ডিজিটাইজ করতে পারছে না। দেবাশিস দা, আপনাদের টিকারের নিচে চলছে বারবার 4 কোটি 4 crores 4.55 লাখ, তাহলে 4 কোটি 55 লক্ষ এনুমারেশন ফর্ম আজকের দিনে দাঁড়িয়ে অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে। আজকে 14ই নভেম্বর, তাহলে আজকে 14ই নভেম্বরের সন্ধ্যাবেলায় দেখছি, 14 নভেম্বর না, আজকে 24 নভেম্বর সন্ধ্যাবেলায় আজকে আমরা দেখছি কি 4 কোটি 55 লক্ষ এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। এইবার প্রশ্ন দেবাশিস দা, তাহলে যে বিএলওরা আজকে এবং ইলেকশন কমিশন বিএলওদের প্রশংসা করছে, বর্ধমান নিয়ে, বর্ধমান না সব জেলাতে প্রশংসা করেছে। এবং আমি কুর্নিশ জানাই, আমি ধন্যবাদ জানাই যারা সরকারি আধিকারিকরা, সরকারি কর্মীরা যাদেরকে নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন, যারা এত সুন্দর কাজ করেছেন। এবং প্রায় অর্ধেক হয়ে গেল, আমরা যদি 7.5 কোটির একটা ফিগার ধরি, এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছিল, তাহলে 4.5 কোটি এনুমারেশন ফর্ম অর্ধেকের বেশি ডিজিটাইজ হয়ে গেছে। তাদেরকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আমি আরও একটা জিনিস প্যারালালি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বিহারে একাধিক প্রায় 50 জনের বেশির এরকম বিএলও আছে যাদের এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু শোকজ করা হয়েছে বিএলওদের। আমি একটাই অনুরোধ করব, আপনারা যারা কাজ পারছেন, কাজ করছেন, এবং আমি জানি অনেকেই আছে যারা দলীয় যারা কর্মী আছে BLA2, এবং সেটাও বলেছে তৃণমূলেরও হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপিরও হতে পারে, যেখানে তারাও কিন্তু সহযোগিতা করছে প্রচুর জায়গায়। আমি আজকে বিজেপি বলে তৃণমূলের কথা শুধু বলছি না, সবাই করছে, সকলের সহযোগিতায় এটা একদম আজকে এই ফিগার না হলে আসতো না। তার মানে আজকে ভয়টা কে দেখাচ্ছে দেবাশিস দা? ভয়টা দেখাচ্ছে তৃণমূল, ভয়টা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস খুব প্ল্যান্ড ওয়েতে, যাতে আবার একটা কোনো নতুন কিছু খাড়া করে সাধারণ মানুষকে আবার বিভ্রান্ত করা যায়, তাছাড়া আর কিছু নয়। বিএলওরা প্লিজ বিভ্রান্ত হবেন না, আপনাদের সরকারি চাকরি কেউ খাবে না। কিন্তু যদি কোনো তৃণমূল নেতার প্ররোচনায় পড়ে আপনারা অন্য কোনো পদক্ষেপ নিতে চাইছেন, তাহলে কিন্তু উদাহরণ আছে, বিরতিতে যাব। আর এই এসআইয়ের আবহে মুখ্যমন্ত্রীর পদযাত্রা রয়েছে আগামীকাল, প্রদীপ্ত দ্বারা ব্যস্ত থাকবেন আগামীকাল বনগাঁয় সভা রয়েছে, আর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত একটা পদযাত্রা রয়েছে এসআইয়ের আবহে। অর্থাৎ ওই মতুয়া মানে ওই ঠাকুরনগর বেল্ট ধরা মানে হচ্ছে মতুয়া বেল্ট, তার মানে এই মতুয়াদের যে বাংলাদেশ যারা রয়েছেন, বা আমি জানি না কি বিষয়, হয়তো প্রদীপ্ত দ্বারাও ব্যাখ্যা করবেন, মানে এজেন্ডা কি আমি জানি না, তবে এই হচ্ছে প্রোগ্রাম আগামীকালকের জন্য। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সেই খবরটা তো থাকছেই। কিন্তু ফিরে আসার পর লিপিকাদির কাছে যাব, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো নির্দেশ ছিল, তার মধ্যে উনি বলছেন যে 150 দিন আমাদেরকে সজাগ থাকতে হবে, নাহলে রাজ্যকে 20 বছর পিছিয়ে পড়তে হবে। এই একটা জায়গা খুব উল্লেখযোগ্য। এবং 31শে জানুয়ারি পর্যন্ত ভোট রক্ষা শিবিরের উনি ডাকও দিয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। কংগ্রেসের অবস্থান এখানে কি এসআইআর নিয়ে? কারণ বিহারের ক্ষেত্রে কংগ্রেসের যে প্রতিরোধ দেখতে পাওয়া গিয়েছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অন্তত পক্ষে জাতীয় কংগ্রেস অনেকটা কোঅপারেটিভ। মানে আমি জাতীয় কংগ্রেস ধরতে, আমি যদি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরী দুজনের বক্তব্যই আমি শুনি, দুজনেই অত্যন্ত কোঅপারেটিভ বক্তব্য রাখছেন অ্যাটলিস্ট মিডিয়ার সামনে। তাদের রাজনৈতিক অবস্থান বলবেন আমাদের সঙ্গে উপস্থিত থাকা, দীর্ঘদিন রাজনীতি করছেন। আপনার কি মনে হয় যে এসআইআর না হলে এই যে
প্রদীপ্তদা যে মিলটাই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ আর বাংলাদেশিদের মিল বা এই এসআইআর এর মধ্যে দিয়ে, দেখুন এসআইআর এর মূল লক্ষ্য কি মৃত ভোটার বাদ দেওয়া, শিফটেড ভোটার বাদ দেওয়া, মাল্টিপল ট্রিপল এন্ট্রি সেগুলোকে বাদ দেওয়া। আরেকটা বড় জায়গা যেটা হচ্ছে বাংলাদেশি যারা নকল ভোটার এবং আধার কার্ড তৈরি করে এই রাজ্যে ভোট দিচ্ছেন তাদেরকে বাদ দেওয়া। এই যে পদ্ধতিগত প্রক্রিয়া এবং তারপর কিছু বাস্তবতা সামনে উঠেছে। আজকে লিপিকাদি ইউ ক্যান্ট ইমাজিন যে রাজ্যপাল গেছেন হচ্ছে হাকিমপুর বর্ডারে, আমি সেই ছবিও দেখাচ্ছি, দিনের পর দিন লোকের ভিড় রয়েছে বর্ডারে। এই যে মানে আমি রিয়েলিটি বলছি, জাতীয় কংগ্রেস তো অবশ্যই আপনি করেন, আপনি মুখপাত্র, কিন্তু রিয়েলিটি যেটা দেখছেন আচ্ছা কথা বলি যেটা মানে বেশ আমার একটু হাসির খোরাক হলো, সেটা হলো আমি একজন দেখলাম বাংলাদেশি, তাকে বলা হলো বাংলাদেশি, সে এখানে এসেছে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে এদেশে এসে কি করেন, সে বললো আমি কাগজ কুড়াই। তোমরা একটু আগে দেখালে মানে কাগজ কুড়ানোর জন্য বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসছে, কাগজ কুড়ানোর জন্য, এটা মানে কিরকম একটু অবাক লাগছে। মানে কি এখানে প্রচুর কাগজ পাওয়া যায়, মানে কাগজ কুড়িয়ে প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা করা যায় আন্দাজে। 2002 এর কাগজ সব বাদ করতে পারছেন, এত কাগজ কুড়িয়েছে। আরেকটা জিনিস জয় বলল যে 4 কোটি এমুনারেশন ফর্ম, যেটা 4 কোটির উপর 4.55 কোটি মানে 4 কোটি 55 লাখ এমুনারেশন ফর্ম নাকি ডিজিটাই বলছে একটু আগে, যেটা ডিজিটাইজেশন হয়ে গেছে। কিন্তু তারপরেও অদ্ভুত লাগছে বিজেপি একটা কথা বারবার করে বলছে যে কেন পশ্চিমবঙ্গ সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না, যদি হয়েই যায় তাহলে আবার কেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বাকি যারা পাচ্ছে না কেন? ধরো তুমি অঙ্গনবাড়ি কর্মী, সে হয়তো পাচ্ছে না, আইসিডিএস কর্মী সে পাচ্ছে না, এটা কি শুধু আশা কর্মী পাচ্ছে না, এটা কেমন রাজনীতি মনে হচ্ছে না? শুধু রাজনীতি কেন? তারপরে ডেটা এন্ট্রি অপারেটরের দরকার হবে। আচ্ছা, দ্বিতীয়ত তারপরে যেটা আমি একটা কথা বলি, আজকে রাহুল গান্ধীজি একটা তথ্য দিয়েছেন, তোমরা হয়তো দেখিয়েছো বা জানো এটা, যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, রাজস্থান গুজরাটে 4 জন, রাজস্থানে 2 জন মারা গিয়েছে, মধ্যপ্রদেশে এবং তামিলনাড়ুতে কেরালাতে বিএলও মারা গেছে। তো আমরা তাহলে তো শুধুমাত্র কাজের চাপে, এবং তারা বলেছে সেটাই, মানে কাজের চাপে মধ্যপ্রদেশে এই রাজস্থানে বোধহয় ইয়ের আগে ট্রেন লাইনে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, তুমি একটা কথা আমি লিপিকাদি তুমি বলো না, তুমি তো দীর্ঘদিন রাজনীতি করছো, ধরো হাইপার টেনশন আছে এরকম কোনো মানুষ, তার খানিকটাতেই কোনো কাজ করতে গেলে তার বুক ধরফর করে, টেনশন হয়। তুমি তো দেখেছো আমাদের কাজের ক্ষেত্রে অনেকে ঘেমে যান, কাউকে হঠাৎ করে যদি বলা হয় যে টেলিপ্রম্পটার ছাড়া প্রোগ্রাম করো, সে বলে না আমি করবো না, মানে আমাদের প্রফেশন বলছি, টেনশনের মধ্যে পড়ে যায়। এর ফলেও কিন্তু অনেকে ডেথ হতে পারে। তার জন্য ইলেকশন কমিশনকে দায়ী যেভাবে তৃণমূল কংগ্রেস করেছে, একদম তারা অফিসিয়ালি বলছে 35 জনের মৃত্যু ইলেকশন কমিশন দায়ী। দিল্লিতে গিয়ে আমি বলছি তোমাদের অবস্থানটা কি? না, যে মানুষগুলো বলে যাচ্ছে, যারা একটা সুইসাইড নোট লিখে যাচ্ছে বা যার বাড়ির লোকজন বলছে, তাহলে ধরে নিতে হবে সেটা সত্যি কথা বলছে, সেটা মিথ্যে তো আমরা বলতে পারি না। একটা মানুষ যখন লিখে যাচ্ছে, আমরা বারবার করে যেটা কংগ্রেসের অবস্থান, কালকে সেদিন পরশুদিন গরুমারাতে একজন বিএলওর গাড়ি রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, গাছের গায়ে তার স্কুটি না মোটরসাইকেল নিয়ে তিনি ফিরছিলেন, বিএলওর কাজ করে ধাক্কা লেগে, সেটা আলাদা কথা। আমার সেটাও টেনশনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ভারতবর্ষের শিক্ষকদের কি এত দুর্বিষহ অবস্থা যে শিক্ষক রাস্তায় বসে থাকে, শিক্ষক বিএলও হয়ে তারা পারছে না বলে সুইসাইড করে, যে শিক্ষকদের উপরে এইভাবে প্রেসার দেয়? তারা তো পড়াশোনা করে, তারা শিক্ষকতা করতে এসছে, তাদেরকে এই প্রেসারটা দেওয়া হবে কেন? এইটা একটা ব্যাপার। আর যেটা কংগ্রেসের কথা বলছো, কংগ্রেস কিন্তু বারবারই বলেছে এসআইআর এর বিরোধী নয় কংগ্রেস, কংগ্রেস এই ভোটার লিস্ট সংশোধন যেটা তার বিরোধী নয়। আজকে স্পেশাল সংশোধন বলে, যে এর আগে কি সংশোধন হয়নি? কংগ্রেসের সময়ও হয়েছে। না, তারা বাড়িতে এসে নাম নিয়েছে, লিস্ট নিয়েছে, সরকারি কর্মচারী তারা নিয়ে চলে গেছে। মানে এটা নিয়ে 13 বার এসআইআর হচ্ছে, এত রঙিন কখনো দেখতে পাওয়া যায়নি এসআইআর। হ্যাঁ, এই যে তারা বিএলও 1 বিএলও 2 এত কিছু করে, এবং বিএলওরা টেনশনে পড়ে যাচ্ছে, চাপে। না, বিএলও 1 বিএলও 2 করার পেছনে কারণ আছে। কংগ্রেস তো বারবার করে বলছে যে আমরা এসআইআর এর বিরোধী নয়, রাহুল গান্ধী বারবার করে বলছে এসআইআর এর পদ্ধতিটার বিরোধী।
পদ্ধতিটাকে ঠিক করা হোক। এই পদ্ধতিতে কেন এত মানুষ মারা যাবে? আজকে আমরা দেখেছি ডিমনিটাইজেশন করে, ডিমনিটাইজেশন তার আগেও এর আগেও হয়েছে, সেই 2000 টাকার নোট ফিরে পাওয়া গেল না, 2000 টাকার নোট বিলুপ্ত হয়ে গেল, অথচ মানুষ মারা গিয়েছিল। আজকে সেম জিনিস হচ্ছে, এসআইআর করে মানুষ মারা যাচ্ছে, অথচ আচ্ছা তাহলে তো মানুষ মারা গেল 35 জন। এবার ব্যাপার হচ্ছে এই ধরো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা, তোমার মনে থাকতে পারে তুমি কোথায় থাকো এক্স্যাক্টলি আমি লোকেশন জানি না, আমি কল্যাণী, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তোমার কল্যাণী থেকে তাহলে জিওগ্রাফিক্যাল দূরত্ব বেশি হবে না? সেটা হচ্ছে দত্তপুকুরে একজনের মুন্ডু কেটে খুন করেছিল, মুন্ডু পুরো মাথা পাওয়া যাচ্ছিল না, মানে আমরা এত খবর করেছিলাম, 1 মাস পরে মাথা পাওয়া গেল বামনগাছি দত্তপুকুর স্টেশনের পাশে কোনো একটা জায়গা থেকে। ওই ভদ্রলোকের যখন আইডেন্টিফিকেশন হয়, একজন মুসলিম, সে তার দেখা যাচ্ছে নামটা আমার ঠিক মনে নেই, এক্স্যাক্টলি মনে নেই কি যেন নামটা আছে। তো পরবর্তীকালে দেখা গেল তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। এই যে অপরাধীরা যে মুক্তাঞ্চল, যে অপরাধ কমিটেড করছে, তাদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে। আমার একটা জিনিস তোমার আর জয়ের কাছে প্রশ্ন, ঠিক আছে, পশ্চিমবঙ্গে আমি আর জয় কি একই রাজনৈতিক দল? না, তোমরা একই সুরে মোটামুটি কথা বলছো। আমি যেটা একটা কথা বলছি, আজকে অনুপ্রবেশ নিয়ে অনেক বিজেপির এটা একটা আছে, অনুপ্রবেশ এবং শরণার্থী বিষয়টাকে গুলিয়ে দেওয়া। আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সবকিছু সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলো তো, বিহারে এত লোকের নাম বাদ গেল কেন? তাহলে কি ওখানে ছিল হয়তো আমি আজিজুলদার কাছে এবার চলে আসি। বেশ, আজিজুলদার কাছে চলে আসি। সবার বক্তব্য শোনার পর এক এক করে আমরা জানবো বিএলওদের কাজের চাপ। আমি লিখে রাখি কোন কোনটা আজিজুলদা বলবে। বিএলওদের হচ্ছে কাজের চাপ, দ্বিতীয়ত হচ্ছে অনুপ্রবেশ সমস্যা কিনা, আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে বিশেষ মিটিং, যে মিটিংয়ে উনি বলেছেন যে 150 দিন আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হলে পশ্চিমবঙ্গকে 20 বছর পিছিয়ে পড়তে হবে। আইজুলদা, বিএলওরা, তবে জয় একটা অসাধারণ যুক্তি দিয়েছে একটু আগে, যে যদি সত্যি 4,55,00,000 ফর্ম পড়ে যায়, তাহলে ম্যাক্সিমাম বিএলওরাই কাজ করছেন, অল্প কিছু বিএলও পারছেন না। কিন্তু আবার এই বিএলওদের সমব্যথীরা রাস্তায় গিয়ে সি অফিস ঘেরাও করছেন। মানে আমার কথা হচ্ছে বিএলওদের যে কাজ দেওয়া হয়েছে, সত্যি কি এটা অসম্ভব অসহনীয়? তথ্য কিন্তু তা বলছে না আবার, কিন্তু দাবিটা তাই বলছে, অত্যন্ত অসহনীয়, যার জন্য হাইপার টেনশন হয়ে যাচ্ছে, সেরিব্রাল অ্যাটাক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, প্লাস আন্দোলন বিক্ষোভও হচ্ছে। প্রথম কথা হচ্ছে, জয়কে দিয়েই শুরু করব। আসলে কি রাজনৈতিক দলগুলো তো মানুষের জন্য রাজনীতি করার কথা, কারণ জনগণের ভোটেই সরকার গঠিত হয়, বা বিরোধী দল মানে সরকারকে আয়না দেখায়, প্রশ্ন করে, মানে দুটোই দরকার। সেই জায়গায় এই এসআইআর, আমি বলবো এইভাবে, মানুষের সামনে কিন্তু প্রকৃত যে মানে প্রো পিপল রাজনৈতিক দল, জনগণের জন্য কোন দল ভাবছে এবং করছে মাঠে ময়দানে নেমে, আর কোন দল জনগণকে ঠকাচ্ছে, একটা বড় সুযোগ কিন্তু এসআইআর করে দিয়েছে। এসআইআর আমি তীব্র সমালোচক, বিশেষ করে এই পদ্ধতিগত, কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। কেন বলছি? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ডার, এবং আগামী দিনের বাংলার রাজনীতিতে বা বাংলার রাজনৈতিক আকাশে একটা সূর্য, তার চিন্তা ভাবনা দিয়ে, অভিনবত্ব দিয়ে। কেন বলছি? আজকে আমি বলবো এই বাংলা 80,000 বুথ, জয় বললো তো, প্রশ্ন হচ্ছে যে একটা চরম উৎকণ্ঠা, সেই নোটবন্দির পরে আবার ভোটবন্দিতে, এই উৎকণ্ঠায় এই রাজনৈতিক দলগুলো কতটা মানুষের পাশে আছে। আমিও তো বাংলার ভোটার, আমি একটা বুথে, আমি বলি, আপনি কি উৎকণ্ঠিত? আমি বলিনি, আমি একটা বুথে আমি রয়েছি, আপনি কি ভীত? আমি সবটা বলি, আমি একটা বুথে রয়েছি, আমি, এবং সেখানে আমার কাছে বিএলও এসেছেন আমার পরিবারের সমীক্ষা করতে, আমার তথ্য নিতে, আমি এসআইআর ফর্ম দিয়েছি, আমি ফিল আপ করেছি, আমি জমা দিয়েছি। আপনি কি ভয় পেয়েছেন? আমি যেটা আশা করেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা স্বীকৃত, যাদের স্বীকৃত বিএলএ আছে, বুথ লেভেল এজেন্ট আছে, যারা এই রাজ্যের বিরোধী দলনেতা, মানে বিরোধী দল, যারা মানুষের কথা নাকি চিন্তা করে, তারা 80,000 বুথের মধ্যে কটা বুথে, সব বুথে কি 100% বুথে মানুষের জন্য এই যে ফর্ম ভরে দেওয়ার কাজটা, যার নিরক্ষর, পড়াশোনা জানে না, ফর্ম ভরতে পারে না, কনফিউশন দূর করতে পারে না, আমার বুথে তো আসেনি।
সেই দলের আমার কাছে আসে। এটা তো দল আমি বলছি আমি আরে এই তো সেটা কথা না। একটা পরিসংখ্যান না পরিসংখ্যান দেওয়ারও দরকার নেই। তৃণমূল সমস্ত বুথে আছে, তারা মানুষকে বোঝাচ্ছে তো। না এক্স্যাক্টলি, বিরোধী দলের নেই কেন, থাকছে না কেন? আমি তো জানি সেখানে বিজেপি। না আমি বলছি, আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারি। আমার সংখ্যা নয়, এটা সমস্যা হচ্ছে কেন? কি আশ্চর্য কথা! আপনি পরিসংখ্যানের কথা বলছেন, ইসিআই এর পরিসংখ্যান সবথেকে বেশি বিএলএ টু বিজেপি। এবার উত্তর দিন। না আমি সেটাই বলছি। আরে জয়, তোমার সমস্যা হচ্ছে। আমি সেটাই তো বলছি, কাগজে কলমে আমি সেটাই বলছি যে কাগজে কলমে বিএলএ তোমাদের আছে, কিন্তু প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেখানে শাসক দল, সেই দলের বিএলএরা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি একটু উল্টে দেখি। এক মিনিট জয়, 2002 সালে যখন এর আগের এসএসআর হয়েছিল, ঠিক তখনও রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বাড়িতে বাড়িতে বা ওই 90,000 বুথে বা 80,000 বুথে দেওয়ার মতো লোক ছিল। সেই সময় ছিল না। এই বিরোধী দলের লোক থাকে না দাদা। আজকে তৃণমূল আপনি চাইলে আটে মাঠে ঘাটে যেখানে চাইবেন তৃণমূলের লোক আপনি পাবেন বিএলএ হিসাবে। আপনি কাকে 2 কোটি 27 লক্ষ ভোট পেয়েছে বলে যারা দাবি করছে, এক্স্যাক্টলি বলছে মাত্র 2 লক্ষের ব্যবধান, সেইটা তখন 2 কোটি ছিল না। আপনি দাবি, দেবাশিস, আপনি কাকে সুরক্ষা দিতে চাইছেন? না আমি কাউকে সুরক্ষা, তাহলে আপনি চুপ করে থাকুন, আমি বলি আমার সুরক্ষা নেই। আর দ্বিতীয় জিজ্ঞেস করছি, আপনি ভয় পেয়েছিলেন কিনা? না আমি কেন ভয় পাবো? তাহলে এই মানুষেরা ভয় পাচ্ছেন কেন? আরে তোমার মতো এক অ্যাঙ্কার টিভিতে বসে, কোন চ্যানেলে আমি বলছি না, আমার হয়ে এসে বলেছে আমি 7 পুরুষ ধরে এই বাংলায় আছি, আমার কেন ভয় পাবো আমি? আমার মতো তাহলে যারা ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কারণটা কি দাদা? দাদা আপনারা তো অধ্যাপক কলেজে পড়ান, আপনার ব্যাপক ফ্যান ফলোইং, আমি এটাও জানি। শুনুন না, একটা কথা একটু শুনুন। কোনো ছাত্রী যদি ভয় পায়, আপনার দায়িত্ব হচ্ছে সেই ভয়ের কারণটাকে খুঁজে বার করা। এটা হচ্ছে একজন টিচারের সাইকোলজি, এটা বলছে যে কেন ছাত্র বা ছাত্রী ভয় পাচ্ছে। আপনার কাছে আমি অত্যন্ত সাদামাটা একটা প্রশ্ন করেছি, এই যে আতঙ্ক বা ভয় যারা পাচ্ছেন, তাদের কি ভয় পাওয়ার সত্যি কারণ আছে এবং ভয় পাওয়ার কারণ কি? আর যদি তারা ভয় পান তাহলে কি করা উচিত এখন? আরে ভাই, জনগণ ভয় পাচ্ছে না, তারা স্বতঃস্ফূর্ত। এবার বলছেন ভয় পাচ্ছে না, একটু আগে বলছেন আতঙ্কিত ছিলেন, এখন আর বলছেন ভয় পাচ্ছে না। 30 সেকেন্ডের মধ্যে দুটো আমি বলছি, এই তো কেন ভয় পাচ্ছে বলুন। কারা ভয় পাচ্ছে, কারা ভয় পাচ্ছে না? কারা ভয় পাচ্ছে না? জনগণ ভয় পাচ্ছে না, কারণ ভোটারদের পাশে যারা রয়েছে, এই রাজ্যের শাসক দল, যে দলটা শুধু মামাটি মানুষের সরকারটাই চালায় না, দলটাই মামাটি মানুষের, নিম্নবর্গের মানুষের প্রতিনিধিত্ব করে, যোগ্য প্রতিনিধিত্ব করে। এই ভোট বেসটা দেখলেই তো বোঝা যাবে। তাহলে এই 2 নম্বর বিষয়, না 2 নম্বর বিষয়, তাহলে এই আতঙ্কের মৃত্যুটাকে আপনি মানছেন না? না ভয় কেন পাচ্ছে? বিএলওরা ভয় পাচ্ছে তো। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা প্রশ্ন তুমি করে দিও, সেই প্রশ্ন হচ্ছে এত তাড়া কেন নির্বাচন কমিশনের? এই পার্থক্যটা বুঝতে হবে। 2002 এর এসআইআর এর সঙ্গে তুলনা করলে এটাও বুঝতে হবে, 2002 এর যে নির্বাচন কমিশনাররা ছিলেন, তারা অ্যাপলিটিক্যালি তারা রিক্রুটেড হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী। আর এবারের প্রথম এই এসআইআর হচ্ছে যেখানে এই নির্বাচন কমিশনে জ্ঞানেশ ভারতী এবং তার দুজন অ্যালাইড কো নির্বাচন কমিশনার, তারা নিযুক্ত হয়েছেন বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। রেজাল্ট কি দাঁড়াচ্ছে? বিজেপি 2, বিরোধী ইন্ডিয়া জোট 1। এই ভোটাধিক্যে যদি কোনো নির্বাচন কমিশনার নিযুক্ত হন, সেই নির্বাচন কমিশনার কি নিরপেক্ষ কাজ করতে পারে? আপনি সেটা বলুন না যে নিরপেক্ষতা করছে না তো। এইবার এসো তুমি, নিরপেক্ষহীনতা আপনি টিভিতে বলুন। তারাটা কেন আমি বলছি, তারাটা কেন সেটা? এসআর মানে শুধু এই যে 2025 আর 2002 কে মেলানো নয়, 2009 তারিখের পরে যে কাজটা শুরু হবে, ইনক্লুশন। এই যে ডেটা অপারেটর নিয়োগ করতে হবে না, গল্পটা বলে দিই। বিহারের ভোট, সেই বিহারের ভোটে 6 মাস আগে দিল্লির ভোট যারা দিয়েছে, তারা এসে বিহারে ভোট দিয়েছে। ভালো করে শুনে রেখো, হরিয়ানা থেকে দলে দলে বিজেপির স্পন্সর করা ট্রেনে করে এসে বিহারে ভোট দিয়েছে। তারা হরিয়ানাতে ভোট, ইয়েস প্রুভড, হরিয়ানাতেও ভোট দিয়েছে, 6 মাস পর বিহারে ভোট দিয়েছে। দিল্লিতে আরএসএস এর একজন প্রচারক তাত্ত্বিক নেতা, তিনি নিজে প্রমাণ দিয়েছেন। আদালতে গেছে বিহারে নাকি আমি জানি না। দেখো, আদালত সব কথা বলে না। আদালতে তো রাকেশ এর যার কথা আমি তোমাদের নাম করে বলে দিয়েছি, তুমি রাকেশ কুমারকে চেনো কিনা আমি জানি না। তিনি নিজে বলেছেন, কেউ আদালতে যাচ্ছে না বিজেপির লোকেরা। তিনি নিজে প্রমাণ দিয়েছেন
আমি দিল্লিতেও ভোট দিয়েছি 5 মাস আগে, আমি বিহারেও ভোট দিলাম। এইবার ঘটনা হচ্ছে এই যে বিহারে যারা ভোট দিল 6 মাস পরে এই বাংলার ভোটে ভোট দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্ল্যানটা হচ্ছে কিনা, এইটা কিন্তু আজকে এখানে শেষ করব। তবে হাতে সময় নেই, কি বলা যাবে আমার না হাতে সময় নেই, কারণ কি খানিকটা অসমাপ্ত ভাবেই শেষ করতে হচ্ছে। হাতে একেবারে না বলাই হয়ে গেছে। যাও মেন আমরা অবশ্যই পরবর্তীকালে অবশ্যই আবার এই নিয়ে আমরা আলোচনায় থাকবো। প্রত্যেকদিনই তো আলোচনা হচ্ছে, তবে অনেকগুলো প্রশ্ন আমার মনে হয় যে সাধারণ দর্শকদের কাছে পরিষ্কার হয়ে গেল। আমি ধন্যবাদ জানাবো জয়কে, প্রদীপ্ত দাকে, আজিজুল দাকে এবং লিপিকা দিকে। সবাইকে ধন্যবাদ জানাই। অনেকেই তাদের রাজনৈতিক পলিটিক্যাল ব্যারিয়ারের বাইরে বেরিয়ে কথা বলবার চেষ্টা করেছেন, এটাই আমার খুব ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অনুষ্ঠান দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, শেয়ার করবেন মানুষের স্বার্থে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।